দর্শকদের সালাম ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কথোপকথন। আমি শামস রহমান বলছি লন্ডন থেকে। সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিদেশি প্রভাবের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন আমেরিকার লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি অফ আলেকজান্দ্রিয়ার আহ, পদার্থবিজ্ঞানের প্রফেসর জনাব ডক্টর সুলতান পারভেজ। পারভেজ ভাই পদার্থবিজ্ঞানের মাস্টার্স করেছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। তারপরে তিনি আমেরিকায় যে ডক্টরেট করেন এবং ওই ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন এবং বিশাল এক পজিশন নিয়ে সেখানে এখনো শিক্ষকতা করে যাচ্ছেন। পারভেজ ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম এবং আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে আপনার দর্শকদের শুভেচ্ছা সালাম। জি, আসসালামু আলাইকুম। তো পারভেজ ভাই, আপনি আমার থেকে অনেক বেশি লেখাপড়া করেন, অনেক বেশি চিন্তা ভাবনা করেন, অনেক বেশি জানেন। তাই আপনার কাছ থেকে জানবো অনেক কিছু। তো বাংলাদেশ দেখেন, ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলের আগে কিন্তু বলা হয় বাংলাদেশের জিডিপি ছিল ওয়ার্ল্ডের বেস্ট, সবচেয়ে ভালো জিডিপি ছিল বাংলাদেশের। তো তারপরে সেই লোভে ব্রিটিশরা যে বাংলাদেশ তথা পুরা ভারতবর্ষ আস্তে আস্তে দখল করে নিল। তো তাদের 190 বছরের শাসনে প্রায় বিদ্রোহ হইতো, যার মূল কেন্দ্র, বিদ্রোহের মূল কেন্দ্র ছিল বাংলা। বাংলা থেকেই বিদ্রোহগুলো হুম। হতো normally। অন্যান্য জায়গা থেকে হতে পারে, বাংলাদেশ থেকে বেশি। তারপরে 190 বছর পরে ব্রিটিশরা চলে যাওয়ার সময় আহ পাকিস্তান এবং ইন্ডিয়াকে ভাগ করে দিয়ে চলে গেল। এই পাকিস্তান আন্দোলনের পিছনেও ছিল কিন্তু বাঙালিরা বেশি। আমি হুম। 1999 সালে সরকারি কাজেই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ছিলাম প্রায় 1 বছর। তো ওখানে খেয়াল করেছি রাওয়ালপিন্ডির প্রধান রাস্তার নাম হচ্ছে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ রোড। তারপরের রাস্তার নাম হুম। হচ্ছে শেরে বাংলা, শেরে বাংলা আর কি। ও, শেরে কে এম বাংলা ফজলুল হক, ফজলুল হক, আগে ওরা ফজলুল বলে হক। ফজলে হক। তারপরে আচ্ছা। দিনের নামে একটা রাস্তা, তারপরে সরওয়ার্দির নামে রাস্তা। মানে আচ্ছা। 4টা রাস্তার ভিতরে 3টা রাস্তায় হচ্ছে বাঙালিদের নাম। বাঙালিদের, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠার পিছনে বাঙালিদের অবদান ছিল কিন্তু পাকিস্তানিদের চেয়ে অনেক বেশি। হুম, 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 পাকিস্তানের সঙ্গেই পাকিস্তানিরা আমাদের সঙ্গে আহ, যা করেছে করেছে, কিন্তু আমরা 25 বছরও থাকতে পারিনি। 24 বছরের মাথায় তাদের বিরুদ্ধে আন্দোলন করে ও স্বাধীন হলো। তারপর স্বাধীনতার পর পরই আবার যে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিবুর রহমান, তাকে আমরা তার স্বাধীনতা 4 বছরের মাথায় বিদায় করে দিই। আমরা খুশি হই, উনি চলে যাওয়াতে আমরা খুশি হই। তারপরে সামরিক শাসন জিয়া এবং এরশাদের, শেষের দিকে সামরিক শাসনের বিরুদ্ধে বিপ্লব করে 1990 শেষে 91 শুরুতে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনলাম বলে দাবি করি। সেই গণতন্ত্রের শেষের দিকে আবার লাস্ট 15 বছর ধরে সেই গণতান্ত্রিক ভাবে তথাকথিত নির্বাচিত সরকার কিন্তু এক না একতন্ত্রের রূপ নিয়েছিল। তাদেরকে বিতাড়িত করার জন্য যখন রাজনৈতিক দলগুলো ফেল করলো, তখন সামনে এগিয়ে এলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে 5ই আগস্ট বা বলো এটাকে 36শে জুলাই আমাদের বিপ্লব সফল হলো, ছাত্র বিপ্লব সফল হলো। তারপরে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করলেন, যার আহ, উম, নেতৃত্বে আছেন নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস। হুম, হুম। তাদেরও 5 মাস হয়ে গেল। তো পারভেজ ভাই, আপনার কাছে প্রশ্ন, এই যে বিপ্লব হলো, বিপ্লবোত্তর ঘটনাগুলা কি ঠিক মতো চলছে? এটা কি আমাদের আশা পূরণ করতে পেরেছে নাকি পথ হারিয়েছে? আপনার কি মত? আমাদের আশা মানে কাদের আশা সেটা আমরা তো বিভক্ত জাতি হিসেবে, বাঙালিরা তো আমরা আসলে ঐক্যবদ্ধ এখনো তো হতে পারিনি। এই যে কিছুদিন আগে নিশ্চয়ই আপনারা সবাই দেখছেন, মেজর ডালিমের ইন্টারভিউ জি, ইলিয়াসের ইয়েতে, এবং সেও একই কথাই যে বিপ্লব, কি যেন কথাটা বললেন উনি, যে সম্পূর্ণ হয়নি এখনো, জি, জি, এরকম একটা কথা, বিপ্লব এখনো সম্পূর্ণ হয়নি। উনিও আমার মতো, আমার থেকে উনি বয়স্ক একটু, উনিও অনেক আন্দোলন দেখেছেন বাংলাদেশে। আমি ব্যক্তিগতভাবে সেই 69-এর আন্দোলনে, আমি তখন ক্লাস 9-এ পড়তাম আর কি,
এবং তখন থেকে আমরা ওই স্কুল থেকে আমরা মিছিল টিছিলে যাওয়া শিখলাম। আহ, ইত্তেফাক তখন সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ছিল সেখানে, এবং ইত্তেফাক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আপনার এই আন্দোলনে। তো আমরা শিখ- পড়তে শিখলাম, রাজনৈতিক চিন্তা ভাবনা শুরু হলো, পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করতেছে, সেখান থেকে আমাদের মুক্তি লাভ হতে হবে, ইত্যাদি ইত্যাদি। আহ, আপনি যেরকম বললেন, পুরো আন্দোলনটাই ব্যর্থ হলো। ব্যর্থ হলো মানে কি, আমি পিছন ফিরে দেখি যে এগুলো সব ভাওতাবাজি ছিল আসলে। আমার ব্যক্তিগত অভিমত, এই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এসব গণতন্ত্র এবং এসব বুলি, বড় বড় বুলি মানবিকতা, যারা এগুলো করে, আমরা তো এখন দেখতেই পাচ্ছি একেবারে তাদের যারা গুরু, এই ইসরায়েলে তারা কি করতেছে আর কি, না, ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইনের উপরে তারাও তো গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি ইত্যাদি বলে। তো বাংলাদেশেও ব্যাপারটা ওরকমই ছিল মনে হয়, প্রথম ওই পাকিস্তানের সাথে ভাগাভাগি এবং পাকিস্তানকে গালাগালি দিয়ে আহ, আমাদের এই যে ইয়ে আপনার স্বাধীনতা, সেটা যদি সত্যিকারের স্বাধীনতা হতোই তাহলে তো আর দ্বিতীয় স্বাধীনতার দরকার হতো না, বা তৃতীয় স্বাধীনতার দরকার হতো না। এটা তো বেসিকলি আপনি যদি 15ই আগস্টের ঘটনাকে মেজর ডালিম যেরকম বললেন আরেকটা বিপ্লব, তারপরেও সেটা সফল কাম হয় নাই। 15ই আগস্টের বিপ্লব সেটা হলো আপনার আম, আমার যতদূর মনে পড়ে, তখন তো আমি আমি ইউনিভার্সিটিতে পড়ি। মেজর ডালিমি উনি বলেন নাই তার ইন্টারভিউতে, উনি বলেছিলেন এই কথা যে বাংলাদেশ আহ, ইসলামী গণপ্রজাতন্ত্রী প্রতিষ্ঠা হয়েছে, এরকম একটা কথা উনি বলেছিলেন আর কি। উনি কিন্তু ইন্টারভিউতে বলেন নাই। পরে খন্দকার আমার যতদূর মনে পড়ে, পরে খন্দকার মোশতাক আহমেদ আসার পরে এটাকে গণতন্ত্রে ইসলামী প্রজাতন্ত্র না বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এটাকে প্রেজেন্ট চেঞ্জ করে ফেললো। এবং ওইটার প্রতিবাদে অবশ্য আপনার হয় লন্ডনে বাংলাদেশ অ্যাম্বাসেডরও হতে পারেন, অথবা তার ফার্স্ট সেক্রেটারি অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এটা বলেছিলেন, এবং পত্রিকাতেও এটা পাবলিশ হয়েছিল যে তাহলে শেখ মুজিবকে হত্যা করে লাভ হলো কি, যদি বাংলাদেশ ইসলামী গণপ্রজাতন্ত্রই না হলো তাহলে কেন আর আমরা পরিবর্তন আনলাম আর কি, না? জি। আলটিমেটলি আলটিমেটলি এখন আমাদের আমাদের আলটিমেট লক্ষ্যটা যদি আপনার আহ, ইসলামিক প্রজাতন্ত্র বা ইরানের মতো যদি একটা রাষ্ট্র আমরা গঠন করা, সেটা যদি আমাদের আলটিমেট লক্ষ্য হয় তাহলে তো আমরা এখন অনেক দূরে। কিন্তু আমি আহ, আরো সার্বিকভাবে আমি যে কথাগুলো বললাম যে এটা আসলে ধোঁকাবাজি ছিল বা এটা সত্যিকারের বিপ্লব ছিল না, এগুলো আসলে বুঝতে হলে আমাদের একটা ইতিহাসের থেকে প্রথম থেকে শুরু করতে হবে। কারণ ইতিহাসটা হচ্ছে, ইতিহাস দিয়ে বুঝতে হবে। ইতিহাসকে বলা হয় অতীতের স্বাক্ষর এবং ভবিষ্যতের পথ প্রদর্শক। এটাই হলো, সেই জন্যই আমরা ইতিহাসটা পড়ি। ইতিহাসের ভুল থেকে আমরা শিখি, ইতিহাস আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের ভবিষ্যৎ পথ কি হবে সেটাও অনেকটা ইতিহাসের আলোকে আমরা দেখতে পারি। তো এখন যদি আপনি বলেন, আমি আহ, ইতিহাসটা ইয়ে করে আমি আপনার আরো হয়তো আহ, জি, হুম। পারভেজ ভাই, অনেক ধন্যবাদ। আপনি যদি ইতিহাস আলোচনা করতে চান আমি খুবই খুশি হব। আমি আপনার জন্য কয়েকটা প্রশ্ন ঠিক করেছিলাম, প্রয়োজন হলে এই একটা প্রশ্নের উপরেই আজকে আলোচনা হবে। কিন্তু ইতিহাস জানা খুবই জরুরি বলে মনে করি আমি। তো আপনি ইতিহাস বর্ণনা করুন, আমরা খুশি হব। আচ্ছা, মানে বাংলাদেশ এখন কোন পথে যাচ্ছে, বা আহ, আপনি যেটা বললেন যে বিপ্লব, ওকে ওকে, আমি তাহলে ইতিহাসের আলোকেই কিছুটা বলি আমি তাহলে, জি, না, জি। আমাদের ইতিহাস আসলে কোন পথে যাচ্ছে, কোন পথে যাওয়া উচিত। আমি যেভাবে দেখি আর কি, সর্বাঙ্গীন একটা চিত্র, সেটা যদি আমি আহ, বিশ্লেষণ করতে পারি তাহলে জিনিসটা বোধহয় সহজ হবে। আমরা মুসলমানরা ভারতবর্ষে এসেছিলাম যখন, তখন কিন্তু মুষ্টিমেয় কিছু মুসলমানরা বিরাট একটা সামরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে তার ভারতটা বলতে পারেন দখল করেছিলাম আর কি। এবং তারপরে আমরা 600 বছর, 600 বছর, হ্যাঁ, 600 বছরের মতো বা তারও বেশি আমরা এই ভারতবর্ষকে খুবই
মানে ঐশ্বর্য নিয়ে দাপটের সাথে আমরা এটাকে কিন্তু সবার আপনাদের সাথে। ইনক্লুসিভলি, মানে সবাইকে নিয়ে আমরা এই 600 বছর আমরা গৌরবময় একটা শাসন করেছি। জি। তো এখন আমরা, এটা সম্ভব হয়েছিল আহ, এই জন্যে না যে আমাদের লাঠির জোর বেশি ছিল, সেটা কিন্তু না, আমাদের সংখ্যায় কিন্তু আমরা অল্প ছিলাম আমরা যখন আসি। তারপরে হাজার হাজার এখানকার অধিবাসীরা, হিন্দু যারা ছিল তারা কিন্তু, বা লক্ষ লক্ষ মুসলমান তারা হয়েছে, এবং মুসলমানের শাসনকে তারা মাথা নত করে তারা এটাকে স্বাগত জানিয়েছে এবং গ্রহণ করেছে। এবং তাদের এবং আমাদের আশাটা, যে যাই বলুক, ওই তাদের সহযোগিতা ছাড়া এখানে, আপনি যদি বাবরনামাটা দেখেন, তখন আমি কয়েকটা বলতে পারি। বাবরনামা, এই ভারতের সাধারণ জনগণ, পুরোহিতরা না, এখানে তো ওই শ্রেণী বৈষম্য ছিল, এবং যারা ব্রাহ্মণ উঁচু বংশের তারা সব ভোগবিলাস করতো। এটা সারা পৃথিবীর ইতিহাস, এটা শুধু ভারতবর্ষের ইতিহাস না, আহ, পৃথিবীর ইতিহাস, যে এখনো আপনার অল্প কিছু লোকের ভোগবিলাসের জন্য সারা হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোককে আত্মাহুতি দিতে হয় বেসিকলি আর কি। তো এখন ভারতের যে বর্ণনা কিন্তু বাবরনামাতে যেটা আছে সেটা হলো যে ভারতের পুরুষদের কথা বলা হয়েছে, তাদের পোশাক ছিল, পায়ে জুতা পরতে জানতো না তারা, তারা এক কাপড় পরতো, এবং ছেলেদের কাপড়টা শুধু ওই ছোট একটা কাপড় ছিল, মেয়েদের একটা বড় একটা এক পিস কাপড়, এটা যেটা পরে হয়তো শাড়ি হয়েছে আর কি। তো আহ, তারপরে তাদের বা- বাগান করতে জানতো না, ফুল গাছ লাগাতে জানতো না, কোনো পানির ফোয়ারা ছিল না, আহ, এরকম একটা ছিল আর কি। সাধারণ সেখান থেকে আপনার এই কয়েক বছরের কয়েক জেনারেশনের মধ্যেই ভারত আপনার, আপনি যেটা বললেন, সারা পৃথিবীর সবচাইতে ধনী, সবচাইতে ঐশ্বর্যময়, সবচাইতে শান্তিপ্রিয় দেশ হিসেবে সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছিল তখন। আমি কোট করতে পারি আপনার ওই যে উইলিয়াম ডালরিম্পলের বইটার মধ্যে লেখা আছে আহ, যে কতটা ঐশ্বর্যময় ছিল। তো এগুলো সম্ভব হয়েছে আহ, ভারতের যদি আহ, যদি ভারতীয়রা, যদি বা হিন্দুরা বা বিধর্মীরা, ভারতে কত রকম জাতি, কত রকম ভাষার একটা দেশ, তারা যদি মুসলমানদেরকে অ্যাকসেপ্ট না করতো, গ্রহণ না করতো, মনের থেকে যারা তাদেরকে গ্রহণ না করতো, তাদের ভাই বলে বা তাদেরকে শ্রেষ্ঠত্ব যদি গ্রহণ না করতো, তাহলে তো এটা সম্ভব ছিল না। 600 বছর সম্ভব ছিল না। ইংরেজরা, আপনি বললেন 190 বছর, আসলে আসলে 90 বছর আর কি। তা ওই 1857 সালে যদি বলেন যে তারা ওই সিপাহী বিপ্লবের পরে তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেওয়ার পরে, তো আহ, এটা 90 বছর, এটা 100 200 বছর, এটা একটু বাড়িয়ে বলা হয় জিনিসটা। তারা টিকতে পারে নাই। আহ, এই আমেরিকা আপনার ইরাক দখল করে কতদিন তারা টিকতে পারলো, আফগানিস্তান দখল করে তাদেরকে পিঠে বের করে দিল ওখান থেকে না। সেখানে মুসলমানরা সংখ্যালঘু হওয়ার পরেও তারা এই ভারতবর্ষকে শাসন করেছে। ভারতবর্ষে শাসন করেছে, এগুলো কিন্তু আমাদের আলেম সমাজরা এগুলো একরকম ভাবে ব্যাখ্যা করে। আমি তাদের সাথে একমত না। তারা মনে করে যে ওখানে ওই মোগল শাসন, রাজ্য শাসন এগুলো ছিল, ওদের ভোগবিলাস আর আম, তাদের ইসলামের কোনো নামগন্ধ এখানে ছিল না। কিন্তু এই ঘটনার এটা ব্যাপারটা সত্যি না। তারা বলে যে তারাই ইসলাম প্রচার করেছে, এই তাদের সুফিবাদ বা এর মাধ্যমে তারা ইসলাম এখানে যত কনভার্সন যেগুলো হয়েছে, অথবা ইসলামের যে প্রসার এবং শাসন এবং আহ, এগুলো সব তারাই নাকি করেছে। ঘটনা এটা সত্যি না। আপনার ওরা মোগলরা, ওদের মূল মন্ত্র ছিল আমাদের যেরকম আমরা বলি বাংলাদেশে আহ, এক সময় ছিল মুজিববাদ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ। পাকিস্তানে যেমন ছিল ইমান, একতা, শৃঙ্খলা, এখনকার যেমন পশ্চিমাদের গণতন্ত্র, আম, ধর্মনিরপেক্ষতা আর মানবিকতা ইত্যাদি। মুসলমানদের কি তখন যে তিনটা ছিল, সেগুলো হচ্ছে আম, প্রথমটা ছিল আপনার আজাদি, ছিল আজাদি। দ্বিতীয়টা ছিল এদালত, এবং তৃতীয়টা ছিল বারোবারি। আজাদি মানে আমরা জানি, আজাদির মানে হলো স্বাধীনতা।
এই স্বাধীনতাটা ছিল ব্যক্তি স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা না, ব্যক্তি স্বাধীনতা। আপনার একটা ব্যক্তির ধর্ম, তার চিন্তা ভাবনা, তার কৃষ্টি সবকিছুই তার তার নিজস্ব চিন্তাধারা অনুযায়ী আহ, করার স্বাধীনতা ছিল। এটা কিন্তু একদম মানে ঐতিহাসিকভাবে এগুলো সত্যি। তারপরে ধরেন এদালত, যেটা ন্যায় বিচার, এটার জন্য তো মুসলমানরা লেজেন্ডারি। আপনার সেই আপনার আহ, নবী পরে সুলাইমান সুলাইমান আলাইহিসসালাম, আমি বলি জি। সুলাইমান আলাইহিসসালামের যে বিচারের, ন্যায় বিচারের যে ইতিহাস আর কি, লেজেন্ডারি যে যে আহ, ইতিহাস, যেটা তারপরেই তো আপনার আসে মুসলমানদের ন্যায় বিচারের ইতিহাসগুলো। সো ওদের যে ন্যায় বিচার, একটা দেশে একটা জাতিতে যদি ন্যায় বিচার, শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে, তাহলে কিন্তু সেখানে সব জাতি, সব ধর্মের লোক, সব ভাষার লোক ভাই ভাই হয়ে কিন্তু খুব সুখে শান্তিতে থাকতে পারে, যদি শুধু ন্যায় বিচারটাই প্রতিষ্ঠিত হয়। এবং সেটা তারা করেছিল, এই মোগলরা। আবার তৃতীয় যেটা হচ্ছে বারোবারি, মানে মানুষে মানুষে সমতা, ইউনি আপনার ইকুয়ালিটি, যেটা ইকুয়ালিটি অফ হিউম্যান বিং, তাদের মধ্যে ওই গোত্র বা বর্ণবাদ এগুলো ছিল না। এবং এটা ভারতীয় জনগণের জন্য কত বড় একটা আশীর্বাদ ছিল সেটা ভাবা যায় না। যেটা মুসলমানরা, এটা আপনি বলতে পারবেন না যে এটা ইসলামের বাইরে থেকে এটা এসেছিল, এটা সম্পূর্ণ ইসলামিক শিক্ষা থেকে এসেছিল। এই এইগুলো নিয়ে এই, হ্যাঁ কিছু বলবেন? না না না, আপনি বলেন। আচ্ছা, এই মটোটা নিয়ে তারা ভারতবর্ষকে পৃথিবীর সবচাইতে ঐশ্বর্যময়, সবচাইতে ধনী, সবচাইতে সুখী এবং শান্তিপূর্ণ একটা দেশে পরিণত করেছিল। এটা কিন্তু ইতিহাসের একটা বিরাট শিক্ষা, এবং আমাদের সবার জন্য এটা কিন্তু একটা বিরাট শিক্ষা। কিভাবে তারা এটা সম্ভব করলো এবং কেন তাদের ধ্বংসটা আসলো, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। ঐতিহাসিকরা কিন্তু মোটামুটিভাবে একমত যে আপনার আওরঙ্গজেবের থেকেই, আপনার সময় থেকে কিন্তু মোগল সাম্রাজ্যের পতনের শুরু হয়। তা আমি একটু এটা একটু ডিটেইল একটু, ঠিক আছে বলছি এটা। আপনার আওরঙ্গজেব, আহ, পশ্চিমা লেখকরা তাকে কিন্তু ওই সুন্নি বিগেট বলেছে অনেকে, না? সুন্নি ফান্ডামেন্টালিস্ট বিগেট, এরকম ভাবে এইরকম নাম কিন্তু তাকে দেওয়া হয়। হিন্দু লেখকরা, ঐতিহাসিকরা কিন্তু তাকে ভীষণভাবে আহ ওই রকম সাম্প্রদায়িক একটা আহ, একটা সম্রাট, সাম্প্রদায়িকতায় নিমগ্ন ছিল, এভাবেই কিন্তু তাকে ইয়ে করা হয়। তাকে ওই যে মন্দির পোড়ানো থেকে শুরু করে বিভিন্ন রকমের অভিযোগ, জিজিয়া কর আরোপ করা, এগুলো এগুলো তো মিথ্যা না। প্রথমত যেগুলো যে এক্সাজারেশন আছে তাদের মধ্যে, বেশ কিছু এক্সাজারেশন, তারা এক্সাজারেশনগুলো বাদ দিলেও, অতিরিক্তটা বাদ দিলেও, আপনার ওই আওরঙ্গজেব, কোনো সন্দেহ নাই যে তখনকার যে সুফি ছিল, মোজাদ্দেদ ছিল তার ইয়েতে, মোজাদ্দেদ আলফিসানি বা তার যে উত্তরসূরি যারা ছিল, তাদের তাদের দ্বারা সম্পূর্ণরূপে কিন্তু সে আহ, ইয়ে মানে তাদের প্রভাবিত অ- ছিল। প্রভাবিত ছিল, হ্যাঁ, তাদের দ্বারা সম্পূর্ণভাবে প্রভাবিত ছিল। এবং সে যে তার নিজের ভাইকে সে হত্যা করেছে, তার বাবাকে যে সে বন্দি করে রেখেছে, এগুলো কিন্তু সে জাস্টিফাই করছে কিন্তু ওই ধর্মের নামে। ধর্মের নামেই কিন্তু এগুলো জাস্টিফাই করা করা হয়েছিল। তারপর এই যে সে আম, আহ, মদ খাওয়া ব্যান করলো, জুয়া খেলা ব্যান করলো, গান বাদ্য এগুলো, নাচ যেগুলো ছিল সেগুলো ব্যান করলো, জিজিয়া কর আরোপ করলো বিধর্মীদের উপরে, বিশেষত হিন্দুদের উপরে। এই যে জিনিসগুলো করলো, এবং তাতে আপনার আমাদের যে আলেম সমাজ ছিল, সুফি এবং মুজাদ্দেদ, তারা তারা এটাকে স্বাগত জানালো এগুলোকে, এবং তাদের পরামর্শেই কিন্তু সে করলো। এবং আওরঙ্গজেবও বিশ্বাস করতো প্রথম দিকে যে সে ইসলামের জন্য এগুলো করতেছে, এবং এটাই ইসলাম কায়েম হচ্ছে ভারতবর্ষে, এটাই তার ইয়ে ছিল। এবং সে এত দূর গেল, দেখেন, আপনার দাক্ষিণাত্যে, সাউথ ইন্ডিয়াতে আপনার দুটো মুসলিম আহ, রাজ্য ছিল, তারা শিয়া ছিল। তাদের অপরাধটা বোধহয় এটাই ছিল যে তারা শিয়া ছিল।
বিজাপুর এবং গোলকোন্ডা ছিল। তো আহ, মোগল সাম্রাজ্যের ধ্বংসটা কিন্তু আসলে ওই দাক্ষিণাত্যের ওখান থেকেই কিন্তু তাদের শুরু আর কি। আপনি যদি মানে নিরপেক্ষভাবে বা বস্তু নিরপেক্ষভাবে যদি দেখতে চান জিনিসটা, ওখানে মুসলমানরা ক্ষমতায় থাকলেও ওখানকার কর্মচারীদের মধ্যে এবং সৈনিকদের মধ্যে প্রচুর হিন্দু ছিল, এবং বোধহয় মেজরিটি বোধহয় হিন্দুই ছিল ওখানে। তো আওরঙ্গজেব যখন তাদের সাথে যুদ্ধ করে তখন বেসিকলি তারা হিন্দুদের সাথে যুদ্ধটা হয়, এবং হিন্দুরা তার আওরঙ্গজেবের বিরুদ্ধে, মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে তারাই যুদ্ধ করে। এতে হয় কি আপনার, ওই যে আহ, দুই পক্ষেরই আপনার নৃশংসতা হিংস্রতার জন্যে আপনার ওই হিন্দুদের মধ্যে একটা অন্যরকম চেতনার সৃষ্টি হয়, যেটা এখনো আমাদের মধ্যে এখানে রয়ে গেছে। হিন্দুদের মধ্যে যেটা হয়, শিবাজি ভোসলে তার নাম, ওই যে আশা ভোসলের ইয়ে শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে ইয়ে হতে পারে আর কি, একই নাম। ওরাও দাক্ষিণাতে ওই একই মারাঠা আর কি, কিন্তু ওই লতা মঙ্গেশকর এবং এবং ইয়া। তা এখন তার নাম ছিল শিবাজি ভোসলে। সে নিজেকে আহ, দাবি করলো আপনার হিন্দু গড, মানে হিন্দু দেবতা, আম, বিষ্ণু, সরি, হিন্দুদের, হ্যাঁ, বিষ্ণু, বিষ্ণু বলে নিজেকে দাবি করলো। হিন্দুদের, আমাদের যেমন মুসলমানদের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং বিচার দিবের মালিক, যে ধ্বংসকর্তা, সে কিন্তু একই, এক আল্লাহকে বিশ্বাস করে, এবং হিন্দুরা ওইগুলিকেই বিশ্বাস করে। দেখেন এদের মধ্যে কত মিল আছে, যে এগুলোই বিশ্বাস করে, কিন্তু তিনটা ডিপার্টমেন্ট, তিনটা গডের কাছে ওদের। আচ্ছা। তো ওদের যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার নাম হলো ব্রহ্মা, আর পালনকর্তা হলো বিষ্ণু, আর আপনার ধ্বংসকর্তা হলো শিব। জি। তো এখন শিবাজি, শিবাজি দেখেন সে নিজেকে দাবি করলো আপনার যে সে বিষ্ণু, সে পালনকর্তা, সে পালনকর্তা, সে মূর্তিমান হয়ে পৃথিবীতে এসছে। এসছে কেন? ওই যে মুসলমানরা হলো সব পাণ্ডবের দল, এরা পাণ্ডব, এরা মুসলমান হয়ে জন্ম গ্রহণ করে এই ভারতবর্ষে তারা অধর্ম করতে আসছে, এবং এদেরকে সে শেষ করার জন্য তার অবতার হয়েছে আর কি। তো দেখেন হিন্দু ধর্মটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, হিন্দুদের ধারণা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেল। এই যে চিন্তা চেতনার পরিবর্তন, আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। এটা যে আমাদের মুসলমানদের একদম পুরো পরাজয়টা আনলো। সেই যে মুসলমানরা যে ন্যায় বিচার করার জাতি, আহ, আহ, মানুষে মানুষে সমতা, এই যে তারপরে আজাদি, এগুলো কিন্তু সব চলে গেল। তো এখন এই যে অন্যদিকে আপনি যদি দেখেন যে স্ক্রিপচার রিলিজিয়ন, যেটা আপনার কেতাবের যে রিলিজিয়নের কথা আছে, সেটা কিন্তু একই, মানে কি, প্রত্যেকটা ধর্মেরই দুটো দুটো সাইড আছে। একটা কয়েনের যেরকম হেড অ্যান্ড টেইল, দুটো সাইড আছে। প্রত্যেকটা ধর্মের কেতাবে ধর্ম একটা লেখা আছে, আর যেটা আপনার প্র্যাকটিস করা হয় না, প্রচলিত জি, জি। ধর্ম। তো আমি এটাও বলি একটু, কেতাবে ধর্ম তাই, যেমন ধরেন পারভেজ আপনার ভাই। আম, এই যে চিন্তা চেতনার পরিবর্তন হয়ে গেল, হিন্দু ধর্মটা বাহ্যিকভাবে যে পরিবর্তন হয়ে গেল, ওরা গেরিলা আন্দোলন শুরু করলো মুসলমানদের বিরুদ্ধে, এবং সেই আন্দোলন আলটিমেটলি আপনার দাক্ষিণাত্য থেকে শুরু করে দিল্লি পর্যন্ত গিয়ে আলটিমেটলি মুঘল সাম্রাজ্যের পতন আসলো, হয়ে গেল। তো এখন এখন আপনি যদি দেখেন যে সেই চেতনাটা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই, পরিবর্তন হয় নাই। আমাদের আমাদের ওলামাদের মধ্যেও ওই বিধর্মীদের উপরে যে আহ, ধারণাগুলো আছে, যে এবং ওদেরও আমাদের প্রতি ওই আহ, একই ধরনের ওই মৌলবাদী ধারণাগুলো কিন্তু যে আপনি দুই পক্ষই অনুমতি ইয়ে দিলে করে। তো এখন আমি একটা একটা উদাহরণ দিতে পারি এখানে আমাদের চিন্তা চেতনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে ওই যে যে বাবরি মসজিদ ইন্ডিয়াতে ভাঙা হলো, মুসলমানরা কিন্তু হই হই রই রই করে বললো যে আমাদের মসজিদ ওরা ভেঙে ফেললো, ভীষণ অন্যায় হুম। করলো। মুসলমানরা কিন্তু সবাই এর উপরে অখুশি। আবার দেখেন টার্কিতে যখন এরদোগান হ্যাঁ, হ্যাঁ। আয়াতোলিয়া যেটা আসবে, হ্যাঁ। ছিল, চার্চকে মসজিদে কনভার্ট করলো, তখন আবার সবাই খুশি। হ্যাঁ, সবাই খুশি। বিশ্ব নেতা হিসেবে মনে করা শুরু করলো। তাদের মনটা ব্রড করতে পারলো না, বড় করতে পারলো না, যে আমাদের হুম। মসজিদকে মন্দির করা যেমন খারাপ, অনুরূপ ভাবে খ্রিস্টান চার্চকেও যদি আমরা মসজিদে রূপান্তর করি সেটাও খারাপ।
এই সংকীর্ণতা হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি যদি যেটা বলছেন ঔরঙ্গজেবের সময় থেকে শুরু হয়েছে বলে আমারও মনে হয়। হ্যাঁ, এটা কেন হয়? এটা হয় কিন্তু আমাদের ওই যে বললাম যে দুটো ধর্ম, আহ, কেউ যদি বেদে দেখে, বেদকে কিন্তু দুই কথায় সামারাইজ করা যায়। একটা হলো যে ধর্ম আর কর্ম। এই জি যে 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 তো ধর্ম তে তো জয়া, এটা এই যে ভারতের সুপ্রিম কোর্টে, অনেকগুলো সুপ্রিম কোর্টে লেখা আছে, ধরা যায়। আর আমাদের আমাদের ধর্ম দেখলে, আমাদের ধর্মে কি আছে? ইমান এবং আমানু বিল্লাহে ওয়া আমেলুস সালিহাত। জি ইমান জি এবং একই কথাই কিন্তু। ওই বাইবেলও তাই আছে, তারপরে আপনার জোরাস্ট্রিয়ান রিলিজিয়নে আছে, জোরাস্ট্রিয়ানতে আরো করা করে একই কথা কিন্তু। জি জি কিন্তু আমাদের ধর্মগুরুরা, পুরোহিতরা এরা করে কি, এরা ওই আনুষ্ঠানিকতা নিয়ে আসে আর কি। এই রিচুয়াল হইলে মুসলমান, ওই রিচুয়াল হইলে। এখন এতে হয় কি, আহ, এই প্রসঙ্গে আমার আরেকটা অন্যদিকে চলে যাচ্ছি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে আইনগুলো আনতেন, এই যে কোরআন, এই ধরা যাক আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তার চরিত্রে কলঙ্ক আনা হয়েছিল, ওই উপলক্ষে যে কোরআনের আয়াতটা নাজিল হয়েছিল যে যে সম্ভ্রান্ত মহিলাদেরকে যারা অপবাদ দেবে, তাদের চারজন সাক্ষী আনতে হবে, না হলে, আনতে না পারলে তাদের কিন্তু ওই বে- বেতের কতগুলো 100 বেত বা সামথিং বা 200 বেতের ছিল, মানে ওই যে আইনটা আনা হলো। জি এখন কোরআনের ওইটা কিন্তু ঘটনা না হলেও কিন্তু কোরআনটা আসতো কিন্তু। কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু ওই উপলক্ষে ওই আয়াতটা নিয়ে আসলো, এবং যখন আসলো সাথে সাথে কিন্তু প্রবলেমটা সলভ। এটা কিন্তু বিরাট একটা প্রবলেম ছিল রসুলের উপর। জি রসুল জি সাল্লাল্লাহু জি আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজেও এটা ঠিক করতে পারতেছিলেন না কি কি করবেন আয়েশাকে নিয়ে। একদম মুহূর্তের মধ্যে কিন্তু প্রবলেম সলভ হয়ে গেল। শুধু তাই নয়, ওই যে যারা আয়েশার বিরুদ্ধে যারা প্ররোচনা করতেছিল, তারা নিজেরা এসে, রসুল কিন্তু বলে নাই যে এখন আসো লাইন ধরো, তোমরা কারা কারা আয়েশার বিরুদ্ধে ইয়ে করছিলা, তাদের সবাইকে চাবুক মারতে হয়, সে কিন্তু সেগুলো কিন্তু বলে নাই। সে যখন আয়াতটা বলল, তখন কিন্তু ওরা নিজেরাই আসলো যে সরি, আমরা ভুল করছি এবং আমরা বেতের বাড়ি আমাদের আহ, আমরা নেব। এবং শুধু তাই না, তারা ইচ্ছে মানে জোর করেই তারা এই শাস্তিটা কিন্তু নিজের ঘাড়ে নিয়েছে। তারা কিন্তু বলতে পারতো যে এটা আমরা জানতাম না, এটা আমাদের প্রথম অপরাধ, এগুলো কিন্তু না। মানে এই যে দেখেন, আইনটা মানুষের জন্য বেনিফিশিয়াল হতে হবে। এটা কারো উপর চাপিয়ে দেওয়াটা হলো কিন্তু জুলুম হলো জিনিসটা। জি তো জি যাই হোক, তো এখন মুসলমানরা, আমাদের অবস্থা এখন এরকম। তো এখন আপনি যদি আহ, পাকিস্তানের প্রসঙ্গে এখন আসতে হয়, পাকিস্তানে যখন আহ, এটা ডেফিনেটলি বাঙালিদের অবদান, কোনো সন্দেহ নাই, কিন্তু এর মধ্যে একটা ঘটনা আছে। তাহলে পাকিস্তানের ইয়েটা বলতেই থাকি তাহলে, জি বলেন জি আহ, জিন্না জিন্নাকে চার্চিল গোপনে কথাটা জানিয়েছিল যে তাদের ভারত বিভাগের ইচ্ছা আছে। তো এই জিন্নাত সাথে সাথেই বুঝতে পারছিল যে আহ, ইংল্যান্ড যখন ভারত ভাগ করতে চাচ্ছে, তখন তারা ভাগ করবেই, আমরা যাই যাই বলি বলি না কেন। আর আহ, ওরা ভাগ করাটা ওদের জন্য স্বাভাবিক ছিল। ওরা ওই ডিভাইড অ্যান্ড রুলই ছিল ব্রিটিশদের পলিসি। ওরা মিডল ইস্টকে দেখেন কিভাবে সাইকাস সাইক্স পিকস দিয়ে তারা কিভাবে ভাগ করলো। ভারতকে আসলে আরো ভাগ করার ইচ্ছা ছিল। তো এখন ওই তখন বলছিল যে, জিন্না বলছিল যে ভারত ভাগ হলে আমাদের, আমরা সাপোর্ট করব, মুসলমানরা আমরা সাপোর্ট করব। আমাদের শর্তটা হলো যে বাংলা আর পাঞ্জাব আমাদের দিতে হবে আর কি। তো সে রাজি ছিল, এবং সে ওইভাবে আলটিমেটলি ব্রিটিশরা আমাদের সাথে বিট্রে করলো। পাঞ্জাবের অর্ধেক ভারতকে দিল, বাংলারও অর্ধেক ভারতকে দিল। এখন বাংলা আপনি যদি ম্যাপ দেখেন, আচ্ছা আমি জি ম্যাপটা দেখেন আমি দেখাতে পারি যদি, আহ, এটা তো ইয়ে না, পার্টিশনের আগের ম্যাপ, বেসিকলি 1700-এর সময়কার বেঙ্গল। যদি আমরা দেখি বেঙ্গলটা কত বড় ছিল না, জি বাংলাদেশ, এই গোলাপি চিহ্নটা যেটা, সেটা বাংলাদেশ। আমি দেখি এটা যদি একটু মার্কিং করে দেখা যায়, এটা অ্যানোটেট না, মনে হয় হ্যাঁ, এই তো বাংলাদেশ। আচ্ছা দেখা যাচ্ছে, আমি তো এখানে
বা শুধু মাউস ঘোরাইলেও তো বুঝবো, শুধু আচ্ছা, মাউস হ্যাঁ, এই যে, দাগ হ্যাঁ, না হলে মাউস হবে। ধরলে, এই যে বাংলাদেশ না, জি 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 কত বড় একটা দেশ ছিল বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। সো কত বড় একটা অঞ্চল ছিল, তো এটাকে ভাগ করা হলো, এখানে এই যে ক্যালকাটাটা এখানে, তার মানে বাংলাদেশ এরকম ভাবে এসে এই হলো এখনকার বাংলাদেশ মনে হয়, বা জি জি জি। অর্ধেকেরও কম, অর্ধেকের কম, তারপরেও এই মুসলমানদের আহ, যে যে ইয়ে, যে বিশেষ জায়গায় বসতি বা জায়গা বা গুরুত্বপূর্ণ স্থান ছিল, মুর্শিদাবাদ, নদিয়া, এগুলো কিন্তু ভারতের ভিতরে চলে গেল, এবং মুসলমানদেরকে এর মধ্যে, এই ছোট জায়গার মধ্যে এখন বন্দি করা হলো আর কি, বেসিক্যালি বলবো। এখন আহ, ভারতের সমান ভারতকে ভাগ করা হয়েছিল তখন। চার্চিল জিন্নাকে যেটা বলেছিল সেটা হলো যে ভারত এত বড় একটা দেশ, স্বাধীনতার পরে সে ইচ্ছা মতো সোভিয়েত ব্লকে চলে যেতে পারে, তো ওখানে একটা ব্যালেন্স করার জন্য সে এই ভারতকে ভাগ করতে চায়। তো এখন ব্যালেন্স করার জন্য জাস্ট দেখেন, 1/6 অফ দ্য মুসলিম, না 1/6 অফ দ্য মুসলিম ইকুয়াল টু 6 টাইমস মোর হিন্দুস, এভাবে ব্যালেন্স করা হলো। তো চিন্তা করতে পারেন মুসলমানদের তখনও প্রভাবটা কেমন ছিল। তো জি ভারত ভারতীয়রা, হিন্দুরা এখনো ভারত বিভাগকে তারা মেনে নিতে পারে নাই। তো যারা, যে সমস্ত হিন্দু বন্ধুরা বলে যে মুসলমানরা ভারতকে ভাগ করেছে, আসলে ব্যাপারটা আসলে এক্স্যাক্টলি সেটা সত্য না আর কি। এটা ব্রিটিশরা ভারতটা ভাগ করতোই তারা, এবং মুসলমানরা সেটা আহ, সেটার সুবিধাজনকভাবে তাদের জায়গায় করে নেওয়ার জন্য জিনিসটা হয়েছে। এই যে একটা প্রশ্ন, মেইন সমস্যাটা হয়ে গেল যে চিন্তা চেতনার মধ্যে যে পরিবর্তনটা আসলো, এটাই কিন্তু মূল বিষয়। আমাদের চিন্তা চেতনাটা যদি, এই পরিবর্তনটা যদি আবার আনতে পারি আমরা, বা পারতাম, যে আমরা না, মুসলমানরা ন্যায় বিচারক, তারা শাসক হিসেবে তারা সবচাইতে যোগ্য, এবং তারা শাসক মানে তারা উঁচু শ্রেণীর না, তারাও সাধারণ মানুষের মতোই আহ, মানুষ, কিন্তু তারা যোগ্য, শাসন ব্যবস্থা করতে পারে তারা, এই ধারণাটা যদি আবার আসে, তাহলেই তো আবার মুসলমানদের জাগরণ এবং মুসলমানদেরকে উত্থানকে আর ঠেকানো যাবে না। কিন্তু এই যে এইখানে পাকিস্তানটা হলো, আমরা সবাই জানি এই পাকিস্তানের অস্তিত্বটাও ভারত স্বাভাবিকভাবে নিতে পারে নাই। এখনো তারা মনে করে যে পাকিস্তানের অস্তিত্ব আহ, তাদের তাদের অস্তিত্বের একটা জন্য একটা বিপজ্জনক, আহ, বিপজ্জনক তাদের অস্তিত্ব। তো বাংলাদেশেও তাই। বাংলাদেশে আহ, আমরা যদি মনে করি যে এই বর্তমান বাংলাদেশ, ভারত আহ, এই অস্তিত্বকে সহজভাবে মেনে নিতে পারতো, তাহলে কিন্তু তারা দুইবার শেখ মুজিবকে দিয়ে এবং শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে এই পরিবর্তন করার চিন্তা বা এক্সপেরিমেন্ট তারা কিন্তু করতো না। বাংলাদেশকে এখনো তারা একটা হুমকি বলে মনে করে, হয় জানি না কি ধরনের হুমকি, অ্যাটলিস্ট তাদের মাথা ব্যথার কারণ বলে মনে করে, এবং এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের যে চেতনা যেটা আছে সেটা তারা মানবে না। তারা যেটা চাচ্ছে সেটা হলো কি যে বাংলাদেশের মানুষ এমন গণতন্ত্র আনবে যাতে তারা ওই আহ, হাসিনার মতো সরকার এবং শেখ মুজিবের মতো সরকারকে তারা স্বেচ্ছায় মেনে নিবে। এরকম একটা পরিস্থিতি যদি হয় তাহলে ভারত শান্ত হবে। তাছাড়া ভারত এই মুসলমানদের এই এইটুক জায়গার মধ্যে মুসলমানদের রাষ্ট্রকেও তারা কিন্তু মেনে নিতে পারছে না বলে আমার ধারণা। তো এখন যদি মেনে নিতে না পারে, তাহলে তাদের প্ল্যানটা কি? এটা তো বোধহয় আপনিও একমত হবেন যে আমাদেরকে দুইবার ভারত শেখ হাসিনাকে দিয়ে এবং শেখ মুজিবকে দিয়ে আমাদের চিন্তা চেতনা, আমাদের কৃষ্টি, আমাদের অর্থনীতিকে পরিবর্তন করার চেষ্টা তারা করেছে। এটা তো অস্বীকার করার বোধহয় উপায় নাই, তাই না? জি জি, অবশ্যই মানে অস্বীকার করলে ফায়দাই এটা নেই। আমার মনে হয় সবাই একমত হবে বাঙালিরা, যে এটা ভারত নিশ্চয়ই এই, আমরা যে এই যে বিগত দ্বিতীয় স্বাধীনতা বা তৃতীয় স্বাধীনতার চেতনা, এটা ভারতের জন্য গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে এখন তাহলে ভারতের কি পরিকল্পনা থাকতে পারে? এখন আমি যে, আমার যে চিন্তা ভাবনা যেটা এসেছে, যেগুলো খবর দেখে আমি আরেকটা ম্যাপে যাচ্ছি, আহ, জি যে
এবং বিশ্লেষণ করে, এটা হয়তো মনে হতে পারে আপনাদের কাছে যে এটা একদম উদ্ভট কল্পনা বলে মনে হতে পারে, কিন্তু যেটা উদ্ভট কল্পনা বলে মনে হয় আহ, সেটাই অনেক সময় আপনার ই- আহ, ওই যারা সঠিক হয়ে যেতে যারা পারে, জি, সঠিক হয়ে যেতে পারে। যারা পরিকল্পনাকারী বা রয়ের মতো গ্রুপের সেটা পরিকল্পনার মধ্যে সেটা থাকতে পারে। আচ্ছা, আমি বাংলাদেশের ম্যাপটা এখন দেখাচ্ছি যে যদি ভারত বর্তমান বাংলাদেশকে তার মাথা ব্যথার কারণ হয়, তাহলে সেটাকে এবং এটাকে ওই শেখ মুজিবকে দিয়ে, হাসিনাকে দিয়ে যেভাবে তারা পরিবর্তন করতে চাচ্ছিল সেটা যদি না হয়, বাঙালিরা যদি সেটাকে না মেনে নিতে পারে, তাহলে তার কি পরিকল্পনা থাকবে? ভারতকে বসে থাকবে? এত বড় একটা দেশ তারা তো বসে থাকবে না। তাহলে যেটা করবে আমার ধারণা সেটা আপনারা হয়তো অনেকে একমত এটা ফারফেচড, কল্পনা প্রসূত জিনিস মনে হতে পারে। প্রথমত হলো যে আমরা সামরিকভাবে বাংলাদেশকে, যেমন পাকিস্তানকে যেমন একটা বড় দেশ ছিল, তাকে দুই ভাগ করা হলো। প্রথমে বাংলাকে ভাগ করা হলো, বাংলাকে অর্ধেকেরও কম করা হলো। তারপরে পাকিস্তানও ছিল, একটা মুসলিম রাষ্ট্র ছিল, দক্ষিণ এশিয়াতে মুসলমানদের আবাসভূমি ছিল, সেটাও ভারতের জন্য সহ্য হলো না, ভেঙে দিল। এই বাংলাদেশও তার মাথা ব্যথার কারণ। তাহলে কি করতে পারে? যেটা করতে পারে বলে মনে হয় আমার, যে এই যে চিকেন নেক, বাংলাদেশের দুটো চিকেন নেক আছে না? প্রধান চিকেন নেক, নাম্বার ওয়ান চিকেন নেক আমি যেটা মনে করি, এবং আপনার যে বিগত আহ, যে অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার বা কর্নেল যিনি ব্রিগেডিয়ার শামসুর রহমান, ব্রিগেডিয়ার না শামস, উনি, জি। কিছু ওনার ইয়েতে আমি কিছুটা জানলাম আর কি, যে প্রথম চিকেন নেক হলো এই যে এই জায়গাটা চিকেন নেক, আপনারা যদি দেখতে পাচ্ছেন জি, কিনা, এটা কিন্তু খুব বেশি বড় না, এবং ভারতীয় বাহিনীর জন্য এই জায়গাটা ব্লক করা খুব একটা মানে অসুবিধা হওয়ার কথা না। জি, এই জায়গাটায় তারা টেস্টও করেছে 71 সালে, আমি যতদূর জানি। আহ, এই জায়গাটাতেই, এই নর্থ বেঙ্গলে আপনার প্রথম ট্যাঙ্ক যুদ্ধটা হয় ভারতের সাথে, এবং সেখানে ভারতে একজন অফিসারের ছেলেকে হত্যা করা হয়েছিল, এবং এটা একটা একটা আহ, বড় একটা খবর এবং ব্যাপার ছিল সেখানে। এবং এরা এখানে ওই সাজোয়াদ বাহিনী দিয়ে, গোলন্দাজ বাহিনী দিয়ে এবং প্যারাট্রুপার দিয়ে সব রকম ভাবে এখানে টেস্ট করছে এই জায়গাটা কিভাবে তারা যদি প্রয়োজন হয় এটা ব্লক করে দিতে পারে। দ্বিতীয় চিকেন চিকেন নেক, যেটা যেটা সবার বেশি কথা বলে, সেটা হলো এই জায়গাটা, তাই না? জি, এই চিকেন নেক খুব শর্ট, এবং এটা কাট করে দিতে পারে, কিন্তু এই জায়গাটা ভারত সব সময় এই জায়গাটার কথা হয়তো বলবে যে বাংলাদেশের চিকেন নেক, যুদ্ধ হলে আমরা এই জায়গাটা বন্ধ করে দিতে পারবো, কিন্তু এটা কিন্তু ধোঁকাবাজি। কারণ এটা বন্ধ করতে হলে ভারতের ইস্টার্ন কমান্ডের একটা বিরাট সেনাবাহিনীকে এইখানে আনতে হবে, এই চিকেন নেক দিয়ে এইখানে আনতে হবে, এইখান থেকে অ্যাটাক করতে হবে। এবং এই তারপরেও নৌবাহিনী দিয়ে চিটাগাংয়ের সাথে যোগাযোগ থাকবে। তারপরে আপনার বঙ্গোপসাগরে তাদের এটাকে বন্ধ করতে হলে তাদের নৌবাহিনীকে বঙ্গোপসাগরে আনতে হবে। মানে এটা এইটুক করতে গিয়ে ভারতের অনেক, তাদের সেনাবাহিনীর ওই পশ্চিম দিকে এবং চায়না সীমান্তে তার দুর্বল হয়ে যাবে। তারপরেও আপনার এই চিটাগাংটা কিন্তু তারপরেও এই এই চীনের সাথে কিন্তু যোগাযোগ থাকবে। দরকার হলে চিটাগাং, চীন যদি সাহায্য করতে চায় তাহলে এখানে আসতে পারবে। সুতরাং এটা কিন্তু আহ, ভারতের চিকেন নেক, এটা মনে হয় এটা করবে না তারা। তারা যেটা করবে, প্রথমত এই চিকেন নেকটা তারা বন্ধ করে দেওয়ার পরে, এই জায়গাটা দেখেন তিন দিক দিয়ে ভারতে ঘেরা, এটা, এবং এটা ভারতের অংশ হয়ে গেলে তখন ভারত তার আহ, পূর্ব সীমান্তে তারা সহজভাবে তখন যোগাযোগ করার চেষ্টা তারা করতে পারবে। এটা ইয়ে হয়ে গেল। তারপরে আপনার এই জায়গাটা কাট করবে হলো কি, এই রোহিঙ্গা মুসলমানদেরকে যারা, দেখুন, আমি একটু অবাক হই যে প্রফেসর ইউনূসের এই এটা উদারতা দেখে, যে উনি আরো রোহিঙ্গা এখানে আসুক এবং তাদের পুনর্বাসনের জন্য সহযোগিতা ইত্যাদির ইত্যাদির মানে কথা উনি বলছেন, অথচ তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য তার প্রচেষ্টা চালানো উচিত। সবাই আসলে আমরা ওয়ান ওয়ে অর দ্য আদার, আমরা মানে আমাদের স্বার্থের ইয়েতে করছি কিনা এটা ভাবার বিষয়। তো এখন জি, জি। এরা ভাই, এরা ভাই, যারা, অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। যে উম, যখন রোহিঙ্গারা বাংলাদেশের ভিতরে আসা শুরু করলো,
তার আগে কিন্তু হঠাৎ করে ইসরায়েলি সেনাবাহিনী বার্মি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া শুরু করলো, এবং তারপরেই হুম। রোহিঙ্গারা বাংলাদেশে আসে। এখানে আচ্ছা আচ্ছা, বোঝা যায় জানতাম যে না। আচ্ছা, রোহিঙ্গা ও। রোহিঙ্গা সমস্যার সৃষ্টির জন্য ইসরায়েল, আর ইসরায়েল মানে তো আমেরিকার হাত আছে। তো আমেরিকার হাত যেখানে আছে, প্রফেসর ইউনূস কি তার উল্টা দিকে যেতে পারবেন? সেই জন্য একমত। ওইদিকে উনি আরো রোহিঙ্গা চাচ্ছেন, কিন্তু সমাধানের জন্য বা এদেরকে ফেরত দেওয়ার জন্য কোনো কাজ করতে পারছেন না মনে হয়। ওনার বাড়িও কিন্তু চিটাগাঙে, ইউনূস সাহেবের বাড়িও চিটাগাঙে। তো এখন আমরা যদি এরকম রোহিঙ্গা এখানে ঢুকাই, জি, এবং এই পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রামে তাদের পরবর্তী জেনারেশন যারা এখানে জন্ম হবে, তাদের লেখাপড়া, তারা তো দাবি করবে যে এটা আমাদের মাতৃভূমি। এবং এক সময় আসলে পার্বত্য চট্টগ্রাম বাংলার অংশ ছিল না। ওই শায়েস্তা খানের আমলে তারা আমরা তো ওইটা দখল করে নিছে ওদের কাছ থেকে। ওরা দাবি করবে, ইসরায়েল যেমন দাবি করে যে এটা আমাদের। এইভাবে ওরা মনে হয় আপনার এই পার্বত্য চট্টগ্রামটা আপনার আমাদের হাতছাড়া করার বোধহয় প্ল্যান ওদের আছে আর কি, ওদের কাছে। বা একটা গন্ডগোল সৃষ্টি করা, এখানে তো অলরেডি গন্ডগোল শুরু হয়ে গেছে। এটা তখন ছড়াবে পার্বত্য চট্টগ্রামে, এবং আমাদেরকে আলটিমেটলি এখান থেকে চলে আসতে হবে হয়তো। তো এখন আমরা হয়ে গেলাম এই এই জায়গার মধ্যে, এখন বন্দি মুসলমানরা হয়ে গেল আর কি এই জায়গাটুকুর মধ্যে। তারপরে আবার এখানে হিন্দু সমস্যা রয়ে গেছে। এই যে হিন্দুদের উপর অত্যাচার করা হয়, আসলে অত্যাচার করা না হলেও তাদের উপর অত্যাচার করা হয়, এটাই প্রচলিত আহ, প্রচলিত খবর বা প্রচলিত আম, ধারণা যা তার ধারণা, স্পন্সর দ্বারা। হ্যাঁ, প্রচলিত ধারণা হওয়ার কথা। জি। কারণ বাংলাদেশে আমরা সব সময় আমরা অভিযোগ করে আসছি আমাদের বেলাও, যে পাকিস্তানিরা আমরা সংখ্যাগুরু হওয়ার পরে আমাদেরকে অত্যাচার করেছে এখানে। তা আমরা ওখানে অত্যাচারিত একটা গ্রুপ ছিলাম, এখানে যে কোনো অত্যাচার হয় নাই, সবসময় শান্তিপূর্ণ ছিল, সেটা তো আমরা বলছি না কখনো। তারপরে আমরা আবার বিহারিদেরকে, তারা মুসলমান, তারা জাস্ট ভাষা ভিন্ন হওয়ার জন্য তাদেরকে আমরা অত্যাচার করছি। এটা তো সারা দুনিয়ার সবাই এটা এখন জানে আর কি, না কিভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে। এখন হিন্দুদের উপরে কোনো অত্যাচারই করা হচ্ছে না, এটা আমরা যতই বলি এটা গ্রহণযোগ্য হবে না। ইভেন অত্যাচার না করলে, আমরা একটা কাশি দিলেও তখন সেটা ধরা হবে যা আমরা ওদেরকে অত্যাচার করছি। তাহলে এই সমস্যাটা সমাধান একভাবেই করতে পারে, যে ওকে, তাহলে হিন্দুদের জন্য এই যে যেটা স্বাধীন বঙ্গভূমি, বরিশাল, খুলনা দিয়ে এখানে একটা ওদেরকে, এই সমস্যাটার সমাধান হয়ে গেল। এই বাংলাদেশ, বাকি যে বাংলাদেশটা তখন থাকবে, আমার মনে হয় ভারতের আর আর কোনো অভিযোগ তখন আর থাকবে না। না ভাই, এই- কিন্তু মূল কথা আগেই বলছেন। বাংলাদেশের যদি ওই বঙ্গভূমি দিয়ে দেই আমরা, তখন বলবো যে বাকিটাও আমাদের চাই। এই জন্য তারা, আপনি মূল কথা বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব বা তার কন্যাকে দিয়ে তারা তাদের একটা করজ রাজ্যের মতো রাজ্য হিসাবে বাংলাদেশকে ব্যবহার করেছে। তারা কিন্তু সেই অভিপ্রায় থেকে সরে আসছে বলে আমার মনে হয় না। যেমন বাংলাদেশের ভারত বিরোধী দল বলে মানে আমরা জানতাম বিএনপি। সেই বিএনপি হঠাৎ করে দেখি আওয়ামী লীগের মতো কথা বলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, তার হুম হুম নির্বাচন হুম। দিয়ে দিতে হবে সংস্কার না করেই। তো তারা তো আগে ক্ষমতায় ছিল, তারা তো কোনো সংস্কার করেনি। তারা যে আওয়ামী লীগ থেকে যে খুব ভালোভাবে দেশ পরিচালনা করেছে তাও তো না। হঠাৎ করে যে তারা এখন ভারতপন্থী কথা বলছে, ভারতকে খুশি করার কথা বলছে, এটা কি আপনি খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সেই কথাটাই বলছিলাম যে আপনি কাকে বিশ্বাস করবেন, কাউকে বিশ্বাস করতে পারছেন না। ইভেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, ওনাকেও তো বিশ্বাস করা যাচ্ছে না এখন, মনে হচ্ছে আর কি। তা কাকে বিশ্বাস করবেন? আলটিমেটলি আমাদেরকে যদি এই অবস্থায় পরিণত হইতে হয়, এবং আপনি যেটা বললেন, ভারতের ভারত এতটুকুতে সন্তুষ্ট হতো যদি আমরা ওই পশ্চিমা গণতন্ত্র, এই আমাদের ধর্মীয় চেতনা বা এই সমতা অথবা ন্যায় বিচার ইত্যাদির আহ, চেতনার থেকে আমরা দূরে সরে এসে জাস্ট পশ্চিমা গণতন্ত্র বা ভারতীয় আরোপিত গণতন্ত্রকে যদি আমরা মেনে নিতাম, এবং তাদের দেয়া অর্থনৈতিক উন্নতিকে আমরা উন্নতি বলে আর সবকিছু ভুলে যেতাম, আমাদের ইসলামিক সংস্কৃতি এবং চেতনাকে আমরা ভুলে যেতাম, তাহলে কিন্তু ভারতের আর কোনো সমস্যা থাকে না কিন্তু। জি। ভারতের মানে একসেপ্ট করে নেবে।
কিন্তু আমাদের সমস্যা শেষ হবে না। ওইটা মেনে নিলেই যে ভারতীয়রা আমাদেরকে ভাই বলে নেবে তা তো আর হবে না, তখন আমাদের অত্যাচার হবে আমাদের উপরে, আমাদেরকে সেটা সহ্য করতে হবে আর কি। তো এখন যদি বলেন যে এই পরিপ্রেক্ষিতে এখন আমাদের যে স্বাধীনতা যে বিপ্লবগুলো হচ্ছে এগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? জি। এই যে এই যে বিপ্লবটা হলো, আহ, যারা বিপ্লবটা করলো, বিপ্লব করার সময় তার ইমিডিয়েট পরে আমার কাছে মনে হচ্ছিল এরা ইসলামী চেতনা দিয়েই কিন্তু উদ্বুদ্ধ হয়েই কিন্তু তারা এই আহ, বিপ্লবটা বোধহয় তারা করেছিল। এবং 15ই আগস্টের বিপ্লবটাও কিন্তু অনেকটা এরকমই। কিন্তু জি। বিপ্লবটা হওয়ার পরে ওই যে সমস্যাটা হয়ে যায়, বিপ্লবটা হওয়ার পরে আহ, ওই আমরা আবার সেই গণতন্ত্র, আবার সেই ধর্মনিরপেক্ষতা, সেই পুরনো চক্রে আবার ফিরে যাচ্ছি, সেই একই জিনিস আবার হবে, একই জিনিসের রিপিট হবে আর কি। সো আপনি যে প্রশ্নটা করলেন আমরা কোন পথে যাচ্ছি, আমি বলবো এখনো আমরা সঠিক পথে আমরা এখনো আসতে পারিনি। হুম, এটাই হলো জি, এটাই পারুল, হলো অনেক ধন্যবাদ। আপনি নিগুড় তত্ত্ব নিয়ে আলোচনা করলেন, ভারতবর্ষ তথা বাংলাদেশের ইতিহাস বললেন, ক্রমান্বয়ে কিভাবে মোগলরা আসলো, ভারতীয় জনতা খুশি হলো আওরঙ্গজেবের জন্য, আবার তারা অখুশি শুরু হলো, আমাদের ভিতরে যে বিভাজন শুরু হলো সেইটা আর কোনোদিন সারবে বলে মনে হয় না। এবং বর্তমান পরিস্থিতি আমার মনে হয় যদি ছাত্ররা বিশেষ করে এদিকে ভালো মতো নজর না দেয়, যেমন এখন বিএনপি চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন দিতে। তাড়াতাড়ি নির্বাচন দিলে কি হবে? রেজাল্ট একটাই, বিএনপি পাওয়ার আসবে। বিএনপি পাওয়ার আসলে কি হবে? তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী যদি নাও হন, তাহলে কি হবে? উনি হবেন চিফ এক্সিকিউটিভ অফ বাংলাদেশ। তখন আবার হাওয়া ভবন হবে, আবার 10% হবে, এবার হয়তো 20% হবে 10% থেকে। হুম, হুম। বাংলাদেশের জনগণ যে এখানে ছিল সেইখানেই থেকে যাবে বলে মনে হয়। আমরা কি সারা জীবন এই বিপ্লবী করে যাব? আমরা কি কখনো সমান অধিকার নিয়ে, ন্যায় পরায়ণতা নিয়ে, ন্যায় বিচার নিয়ে বসবাস করতে পারবো না? না, না, পারবো না। হ্যাঁ, পারবো না বলে তো না। পারবো না, পারবো না, হ্যাঁ, আমার ধারণা পারবো না, আমার জীবদ্দশায় মনে হয় আমরা দেখতে পারবো না। কারণ যে পথে এখন যাচ্ছে, আপনি যেটা বললেন, প্রথমে আমাদের শাস্তি হলো 3 বছর। শেখ মুজিব যখন আসলো এই গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, অত্যাচার বন্ধ করে সমতা আনবে বাংলাদেশে, সমতা আনবে, এগুলো না করে সে ঠিক উল্টোটা করলো, গণতন্ত্র ধ্বংস হলো, ওই সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো, ইসলামকে দূরে সরে দেওয়া হলো। 3 বছর পরে আমরা মুক্তি পেলাম তার কাছ থেকে। পরের বারে যখন হাসিনা আসলো 15 বছর, তারপরের বারে এখন যখন আসবে তখন অ্যাটলিস্ট 25 বছর আমরা থাকবো হয়তো তাদের আন্ডারে, বা আরো সিভিয়ার, যে 15 বছরের যে অত্যাচার তার থেকে হয়তো আরো 2 গুণ 3 গুণ বেশি অত্যাচারিত আমরা হব। তারপরে যদি একটা চেতনা আসে, আপনি যদি এর সাথে তুলনা করেন, আপনার ইরানিদের সাথে তুলনা করেন, আপনি ওই একবারই ওরা গণতন্ত্রের চেষ্টা চালিয়েছিল, সেটা হলো মোসাদ্দেক। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লেসন আর কি, এটা মানুষের পড়ার মতো জানার মতো একটা ঘটনা। সে নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সে কিন্তু এসেছিল। তাকে আবার এই পশ্চিমারা, ইংল্যান্ড আমেরিকায় এরাই তাকে এমন ভাবে তাদের ক্ষমতার থেকে সরলে এমন অপমান করে, ভাবা যায় না আর কি, তার ব্যক্তিগতভাবে, তারপরে পুরো দেশের উপরে অত্যাচার করে শেষ পর্যন্ত আবার শাহকে তারা বসালো। এই যে ইরানিয়ানরা একবারই কিন্তু, ওই যে একটা কথা আছে হাদিসে বলছে যে ইমানদাররা এক গর্তে দুইবার পড়ে না। ওরা কিন্তু ওরা কিন্তু আর গণতন্ত্র ফণতন্ত্র ওগুলো কিন্তু আর আর ধারে কাছে গেল না, ওরা কিন্তু ইসলামিক বিপ্লব করে ঠিকই তারা নিজের পায়ে দাঁড়ালো। এখন আমাদের আমাদের সমস্যাটা হলো কি, আমরা ইসলাম সম্পর্কে আসলে আমাদের ধারণাটা আসলে পরিবর্তন করতে হবে আর কি। না, ইসলাম আমার ওই যে আমি যে কথাটা বললাম যে একটা কেতাবের ইসলাম আর একটা হলো প্রচলিত ধর্মগুরুদের ইসলাম, এটা দুটো দুই জিনিস, এবং পার্থক্যটা কিন্তু একটু সিম্পল অ্যাকচুয়ালি। একটা হলো ধর্মগুরুদের এ হলো আনুষ্ঠানিকতার ইসলাম, আর আমাদের কোরআনের ইসলাম হলো অ্যাকচুয়ালি চেতনার ইসলাম। তাই না? এই দুটাই জি, তো পার্থক্য। জি। তো এখন আমরা আমাদের চেতনায় যখন ইসলাম আসবে,
তখন তো আমরা কারোর উপরে জুলুম করব না। এই যে হিজাব না পরলে রাস্তায় চুল একটা মেয়ের বের হয়ে থাকলে হিজাবি পুলিশ এসে তাকে পিটাইতে হবে, এগুলো কি ইসলাম নাকি? এগুলো কি রসুল্লাহ এগুলো করছেন? এগুলো যে আমাদেরকে এইভাবে পিটাইতে হবে? রসুল রসুল বলছেন যে হিজাবের কথা তাকে বলে দিতে হয়েছে, মেয়েদেরকে বলে দিলেই হয়ে গেল, আমাদের কাজটা হয়ে গেল। এই যে চেতনার ইসলাম, যেটা যেটা কেতাবের ইসলাম, সেটা যখন আমাদের বুঝবো আমরা, যখন আমার মনে হয় তখন অটোমেটিক্যালি জিনিসটা চেঞ্জ হবে আর কি। এটা হলো আমার শেষ কথা আর কি, যে এটাই হলো জি, মুক্তির পথ। জি ভাই, আমিও এইসব ব্যাপার নিয়ে অনেকটা চিন্তা করি। আসলে আমিও কোনো কুল কিনারা খুঁজে পাই না। যেমন চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা শুনতে শুনতে কিন্তু চেতনা কথাটার উপরে আমাদের ভীষণ অভিমান, ভালো লাগে না চেতনা কথাটা শুনতে। কিন্তু সত্যিকার অর্থে যদি চেতনা থাকে, যেমন আপনি ইরানিদের কথা বললেন, তারা কিন্তু ইসলামী চেতনা নিয়ে রুল করতেছে। গণতান্ত্রিক ভাবে যদি হুম কেউ রাষ্ট্রপতিও হয়, মূল ক্ষমতা কিন্তু ইমামের কাছে। একই জিনিস আমি হুম যতদূর জানি, একই জিনিস হয়েছিল আহ, আপনাদের দেশের পাশে কিউবাতে। তারা সমাজতান্ত্রিক চেতনা নিয়ে ফিডেল ক্যাস্ট্রো আন্দোলন করলো, বিপ্লব হুম করলো। হুম ইয়ে হলো, সারা দেশ ওই চেতনা নিয়ে থাকলো, সমান অধিকার সবার। তো তাই সেই বিপ্লব তারা এমন ভাবে টিকিয়ে রাখলো যে আমেরিকার পাশে থেকেও তাদের কোনো ক্ষতি করতে পারে নাই। বরং হ্যাঁ থেকে কিউবা কিন্তু আপনাদের চেয়ে ভালো আছে বলে আমার কাছে মনে হয়। ওরা কি, হ্যাঁ, অনেক দিক থেকে, সমতার দিক থেকে, মানবাধিকারের দিক থেকে তারা হ্যাঁ, এটা ঠিক। জি, চিকিৎসা একমত। শিক্ষা হুম, এইসব দিক থেকে তারা এগুলো চিকিৎসা। আমাদের হ্যাঁ। দেশে। জি। হুম, হুম, তো বাংলাদেশের জনগণ কি কোনোভাবে এক হইতে পারবে? সমাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, ইসলাম বলেন, কোন উদারতা বলেন, কোন দিক থেকে এক হইতে পারে? আমার 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 মনে হয় যে বাংলাদেশের মানুষ খুব রিয়াক্টিভ, প্রোঅ্যাক্টিভ না। প্রোঅ্যাক্টিভ হলে তারা প্রোঅ্যাক্টিভ ভাবে চিন্তা করবে, সবাই এক হবে, মিল খুঁজবে। এই যে দেখেন ইসলামী বক্তারা ওয়াজ করে বেড়াচ্ছে, তারা আল্লাহ, রসুল, কোরআন সবকিছুই এক, কিন্তু ছোটখাটো ফতোয়া নিয়ে, ছোটখাটো বিশ্বাস নিয়ে তারা একে অন্যের সঙ্গে যুদ্ধ করে। তারা মিলের কথাটা বলে না, তারা অমিলের কথাটা বেশি বলে। তার মানে কি, আমরা নিজেদের ভিতরে অন্তর্কলহতেই বিশ্বাস করি বেশি। এইটাই মনে হয় আমাদের প্রধান বাধা। সেই জন্য বারে বারে আমরা বিপ্লব করি এবং বারে বারে আমরা অকৃতকার্য হই। তো পারভেজ ভাই, অনেক ভালো কথা বললেন। আমার দর্শকরা আহ বুঝবে আপনার কথা, আমি সেই বিশ্বাস রাখি, সেই বিশ্বাস করি, সেই দোয়া করি। আপনার সঙ্গে আরো ভবিষ্যতে অনেকবার কথা হবে, সেই আশা করে আজকের মতো এখানেই শেষ করি। অনেক ধন্যবাদ দর্শকদের, হ্যাঁ, হ্যাঁ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ শোনার জন্য। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, আমারও ধন্যবাদ। জি, খোদা হাফেজ। থ্যাংক ইউ। জি, খোদা খুদা হাফেজ। হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।